আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তোমরা জানো, করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব থমকে গেছে। বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকার সংসদ টিভির মাধ্যমে ক্লাস পরিচালনা করে আসছে। সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালিত হচ্ছে। সেই সুবাদে আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই অবগত আছো, অনলাইন ভিত্তিক ক্লাস এই প্রথম বাংলাদেশে। এই অনলাইন ভিত্তিক ক্লাসে শিক্ষক ছাত্র কেউ অভ্যস্ত ছিল না। বর্তমান প্রেক্ষাপটে আমরা সেই অনলাইন ভিত্তিক ক্লাস ছাত্র এবং শিক্ষক পরিচালনা করে আসতেছি। ছাত্ররা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছে। তো তোমরা বই এবং খাতা কলম নিয়ে বসো। আমি আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা উপস্থাপন করব। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ। ছবি অতি পরিচিত, তোমাদের মতোই ছাত্রছাত্রী। তো এই ছাত্র নিয়েই কিন্তু আজকে আমার পাঠের বিষয়। এই ছাত্র নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, ছাত্র এবং শিক্ষক। তো আজকের পাঠের বিষয় সবার আমি ছাত্র, সুনির্মল বসু লিখেছেন। তো বিষয়বস্তুর ঢোকার পূর্বে আমরা সুনির্মল বসু সম্পর্কে জানব। তিনি জন্মগ্রহণ করেছেন 1902 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বিহারে। ওনার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে। তার মধ্যে ছানা ভরা, ভেড়া মারা, ভেড়া মজা, হুলস্থুল, হইচই, এগুলি উল্লেখযোগ্য। তিনি মৃত্যুবরণ করেন 1957 খ্রিস্টাব্দে। সুনির্মল বসু কবি ছিলেন এবং শিশু সাহিত্যিক ছিলেন। শিশুদের জন্য তিনি খুব সুন্দর সুন্দর কবিতা, উপন্যাস রচনা করে গেছেন। তো বন্ধুরা, আমরা কবি সম্পর্কে জানলাম। তো সবার আমি ছাত্র, এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন শব্দ রয়েছে। সেই শব্দের অর্থগুলি আমরা এখন জানি। শ্যাম বনানী, সবুজ বন, পাষাণ, পাথর, দিল খোলা, মন খোলা, মানে মন খোলা, মন্ত্রণা, প্রেরণা, সহিংসতা, সহ্য করার ক্ষমতা, মৌন মহান। এখানে সুউচ্চ পাহাড়ের
পাহাড়ের মতো সুউচ্চ হওয়ার কথা বলা হয়েছে, মহান হওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা সবার আমি ছাত্র কবিতাটি খুব মনোযোগ সহকারে পড়ব। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। দেখো, চমৎকার একটি চয়ন। এখানে কবি বলতেছে যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে। মানুষ, তোমরা জানো যে অনেক সময় মানুষকে কেউ বলে যে ছোট মন, সংকীর্ণ মনা মানুষ সে, আবার অনেকে বলে তার মনটা বেশ বড়, তার মনটা বেশ উদার। কেন বলে? যদি উদার থাকে তাহলে উদার বলে, আবার কার মন সংকীর্ণ থাকলে, ছোট থাকলে তাকে সংকীর্ণ মনা বলে। কিন্তু আমরা উদার মনের অধিকারী হতে চাই, আর সেই শিক্ষাটা কবি বলতেছে যে আমরা আকাশ থেকে পাই। কিভাবে পাই? কারণ আকাশ বিশাল, অনেক বড়। দু চোখ তাকালে দেখা যাবে যে আকাশ আর আকাশ। এই যে বিশাল বড়, এই বড় হওয়ার যে অনুভূতি, এটা কিন্তু আমাদেরকে সেই উদারতা হতে শেখায়। আবার পরের লাইনে বলতেছে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। কর্মী, কারণ আমরা জানি যে কর্মী ছাড়া কোনো কিছুই সফল হওয়া যায় না। একটা দল কিংবা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে প্রথম দরকার কর্মী। সেই কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। এখানে প্রকৃতিকে নিয়ে কিন্তু কবি বলেছেন। এই জায়গায় আমরা প্রকৃতিকে শিক্ষক হিসাবে বুঝতেছি। বায়ু, সে কিন্তু অবিরাম, তার কোনো পরিশ্রম নেই, সে অবিরাম উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, সব দিক দিয়ে কিন্তু সে প্রবাহিত হচ্ছে। সে কোনো ক্লান্তি নেই তার মনে। হ্যাঁ, সেই যে কর্মী, কঠোর কর্মী হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা এই বায়ুর কাছে পাই। পরের কারণে লিখতেছে যে পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড়ের কাছে গেলে দেখবা মানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কারো কাছে সে মাথা নত করতেছে না। হ্যাঁ, একবারে সোজা। এখন আমরা কিন্তু সেই যে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, অন্যায়ের কাছে আপোষ না করা, হ্যাঁ, সবসময় মাথাকে উঁচু করে, হ্যাঁ, সৎ পথে সুন্দরভাবে আমরা বসবাস করব, সেই শিক্ষাটা কিন্তু আমরা পাহাড়ের কাছে গেলে পাই। কারণ পাহাড় সুউচ্চ মহান হবার উপর এই শিক্ষাটা কিন্তু আমরা পাই। পরের ইতে বলতেছে যে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। এই যে আমরা বলি সবসময় যে শুধু শিক্ষায় একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না, পাশাপাশি তাকে খেলাধুলা অংশগ্রহণ করতে হবে, তার মন মানসিকতা তৈরি করতে হবে। এখন আমরা সেই খোলা মাঠের উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, কি দিচ্ছে? যে মাঠে আমরা খেলাধুলা করি, হ্যাঁ, এবং মন খোলা, দিল খোলা মানে কি? মন খোলা। সেই মন খোলা, মনটাকে খুলে মনটাকে বড় করার বিকল্প কিন্তু এই খেলাধুলার মাধ্যমে আমরা মনকে বড় করতে পারি। সেই খেলা থেকেই কিন্তু আমরা মন মানসিকতা তৈরি করতে পারি। কবি এখানে সেই কথাটি লিখেছেন। আমরা যদি এরপরের দিকে তাকাই, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য নিঃস্বার্থভাবে তার তাপ, তার আলো চারদিকে ছড়িয়ে দিচ্ছে, সারা পৃথিবীকে সে আলোকিত করছে।
সে কিন্তু তার কিন্তু কোনো ক্লান্তি নাই, সে কিন্তু কৃপণতা করছে না। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সূর্য আমায় মন্ত্রণা দেয়, হ্যাঁ, আপন তেজে জ্বলতে। মন্ত্রণা মানে উপদেশ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে। কিভাবে প্রেরণা দিচ্ছে? যে সূর্য তো তার নিজের জন্য না, পৃথিবীকে আলোকিত করার জন্য সে আলো দিক দিয়ে যাচ্ছে। তাহলে আমার ভিতরে আমাকে সেই প্রেরণা যোগাচ্ছে যে আমার ভিতরে যেটুকু আলো আছে, কিংবা আমি যা জানি অন্যকে তা জানাতে হবে। তাহলেই মানুষের সার্থকতা। হ্যাঁ, এই যে দেখো পৃথিবীতে অনেক বড় বড় পদ পদবী মানুষ রয়েছে, কিন্তু শিক্ষক যিনি শিক্ষা দেন ওনাদের সম্মান স্বীকৃত। সবাই জানে যে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তাহলে সেই শিক্ষক কেন সবার উপরে মর্যাদা? কারণ তিনি যা জানেন তা বিতরণ করেন। তার আলো ভিতরে, যে শিক্ষকের যে আলো ভিতরে রয়েছে, সেগুলি সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো কবি সেই কথাগুলি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে সূর্য আমায় মন্ত্রণা মানে প্রেরণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য যেভাবে নিঃস্বার্থভাবে তার আলো সারা পৃথিবীকে আলোকিত করে আমাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন, বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছেন, ঠিক আমরা প্রতিটা মানুষকে সেই তেজে জ্বলতে অনুপ্রাণিত করেছেন কবি এখানে। পরের লাইনে বলতেছে যে চাঁদ শিখালো হাসতে মিটে মধুর কথা বলতে। আমরা সবাই জানি যে চাঁদকে ভালোবাসে না, চাঁদের আলোকে পছন্দ করে না, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা জ্যোৎস্না রাতে ছাদে যদি যাই, চাঁদের আলোতে, একটা মিষ্টি আলোতে আমরা কিন্তু মানে নিজের মনকে ভরে ফেলি। হ্যাঁ, মানে মনের যে একটা প্রেম, সেই প্রেম কিন্তু জাগ্রত হয়, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই কিন্তু আমরা আশা করি। এবং মানুষের পাশে দাঁড়াবে, হ্যাঁ, সেই মন তৈরি হবে, সেরকম মনের অধিকারী হবে মানুষ। সেই মনের অধিকারী কিন্তু আমরা এই চাঁদ থেকে কিন্তু পাই। ইঙ্গিতে তার শিখাই সাগর, অন্তর হোক রত্ন আগর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। দেখো এখানেও কিন্তু খুব চমৎকারভাবে কবি বোঝাতে চেষ্টা করেছেন যে সাগরে কিন্তু অফুরন্ত ভাণ্ডার রয়েছে। হ্যাঁ, সেই সাগরে খনিজ পদার্থ রয়েছে, আমরা মালামাল আদান প্রদান করি, মাছ রয়েছে, আমরা সেগুলো খেয়ে বেঁচে আছি। হ্যাঁ, সে কিন্তু এই রত্ন ভাণ্ডার নিঃস্বার্থভাবে, তার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে পৃথিবীর মানুষগুলির কাছে বিলিয়ে দিচ্ছে। আবার নদীর কাছে আমরা কি শিক্ষা পেলাম? যে আপন বেগে চলতে। সে কিন্তু এই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রতিটা নদী কিন্তু গতিশীল, কোনো নদী গতি নাই এরকম নাই। হ্যাঁ, তো সেই গতিশীলতা মানুষ এই নদীর দিকে তাকালেই সে এটা শিক্ষা পায়। কারণ আপন বেগে আমার যে ব্যাগ, আমার যে কর্মের লক্ষ্য উদ্দেশ্য, সেদিকে আমাকে আমার চলার যে প্রেরণা অনুপ্রাণিত হই, সেটাই নদীর থেকেই কিন্তু আমি সেই প্রেরণা পেতে পারি। দেখো আরেকটা চমৎকার লাইন, মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। মাটির কাছে কি পেলাম? সহিংসতা পেলাম আমি শিক্ষা। সহিংসতার শব্দের অর্থ তোমরা আগেই জেনেছ, সহ্য করার ক্ষমতা। এই যে মাটি
কি আমরা ব্যবহার করছি, পৃথিবীর মানুষ এই মাটি সাথে কত কিছু না করতেছে। মানুষ ফসল ফলাচ্ছে, হ্যাঁ, মানুষ এটাকে মেল ফ্যাক্টরি যা আছে সবই মাটির উপরে তৈরি হচ্ছে, এবং মাটিকে আমরা যেন তেনভাবে ব্যবহার করতেছি। মানুষ যখন যা ভাবতেছে তখনই এই মাটিকে ব্যবহার করতেছে। মাটি কিন্তু কষ্ট পেলেও সেটা সহ্য করতেছে, মাটি কিন্তু সহ্য করে যাচ্ছে, সে কিন্তু প্রতিবাদ করছে না। আমি যে এখানে লাফালাফি করি, আমি যে এখানে কোদাল দিয়ে গর্ত করি, সে কিন্তু বাধা দিবে না, সে বলবে না, সে কিন্তু সহ্য করে যাবে। এই যে সহ্য করার ক্ষমতা, আমরা মাটির দিকে তাকালে কিন্তু সেটা বুঝতে পারি। তাহলে এই সহ্য করার যে শিক্ষাটা, সেটা আমরা মাটির কাছ থেকে পাই। তাহলে মাটি এখানে শিক্ষক হিসাবে ভূমিকা পালন করতেছে। কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। আবার আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। হ্যাঁ, পাষাণ মানে পাথরের মতো শক্ত হওয়া। হ্যাঁ, যে তুমি যদি নরম একবার হয়ে যাও, একটা কঠিন বিপদ আসলো, তুমি ভেঙে পড়লা, তোমার শেষ। হ্যাঁ, বলা যায় আমি শেষ, আর আমার দ্বারা কিছু হবে। কিন্তু সেই শিক্ষাটা কিন্তু আমরা পাথরের দিকে যদি তাকাই, পাথরকে কিন্তু আমরা সহজে ভাঙতে পারি না। আমরা সেই শিক্ষাটা কিন্তু নিতে পারি পাথরের কাছ থেকে। হ্যাঁ, যে আমরা যত বিপদ আপদ আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, আমরা পাথরের মতো শক্ত হয়ে থাকব। দেখো পরে চয়নে, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণ, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এই যে তোমরা যদি পাহাড় অঞ্চলে যাও, ঝর্ণা দেখতে পাবে। হ্যাঁ, ঝর্ণার কাছে যখন যাবা, দেখবা তোমার মন ভরে গেছে। প্রকৃতির এই সৌন্দর্য দেখে তুমি অবাক হয়ে যাবে। তোমার মনের মধ্যে এরকম একটা চাঞ্চল্য সৃষ্টি হবে, তুমি গুনগুনে গান গাইতে মন চাইবে। এই যে মনকে প্রফুল্ল করা, এই যে প্রকৃতি, এটা কিন্তু অতুলনীয় হিসাবে সে শিক্ষাটা দিচ্ছে। আর যদি মন, সে কিন্তু তার নিজের জন্য না, যারা মানুষকে তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। প্রতিটা মানুষকেও তার সৌন্দর্য, প্রতিটা মানুষকেও তার যে ভিতরের যে হৃদয়, সেটা মানুষের কাছে বিলিয়ে দিতে হবে। সেই শিক্ষাটা আমরা কিন্তু এই জায়গা থেকে নিতে পারি। শেষ দিক দিয়ে কবি দেখো খুব সুন্দর করে বলতেছে, বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। হ্যাঁ, চমৎকার ঈদে কিন্তু তিনি এইটা চয়নটা লিখেছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমরা জানি এই যে শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা এই মাদ্রাসায় আসো, লেখাপড়া করো, হ্যাঁ, এটা একাডেমিক শিক্ষা, এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতেছো। এখন কবির ভাষায় বলতেছে যে না, এটা বিশ্বজোড়া পাঠশালা। পাঠশালা শুধু প্রতিষ্ঠান কেন্দ্রিক না, সেটা সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর প্রকৃতির মধ্যে এই শিক্ষাটা রয়েছে। সারা প্রকৃতির শিক্ষক, আর আমরা সেইখান থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়তই কিন্তু শিখছি। আর এটাকে এই কারণে এই বিশ্বজোড়া পাঠশালা তিনি বলেছেন, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারা। আমরা কিন্তু দিন রাত্রি শিক্ষার মধ্যেই আছি। এই যে দেখো, আমরা বর্তমানে এই করোনা ভাইরাসের যুগে, করোনা ভাইরাসের এই মহামারী সময়, তোমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ না, অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, যা এই আমার জীবনে প্রথম। তোমরা হয়তো অনেকে ডিভাইসের মাধ্যমে এই ক্লাসগুলি উপভোগ করছো, আমাকে এখন সরাসরি প্রশ্ন করার সুযোগ পাচ্ছ না। এটাও কিন্তু একটা শিক্ষা। ইন্টারনেটের মাধ্যমে এই ক্লাসগুলো সারা পৃথিবী জুড়ে ছড়ে যাবে। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই যে শিক্ষা গ্রহণ করলাম, এটাও কিন্তু আমরা নতুন করে, যে আমি প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে
এই থেকে ইন্টারনেটের মাধ্যমে যে ক্লাসটা আমি তোমাদেরকে নিচ্ছি, এটাও কিন্তু একটা নতুন শিক্ষা। হ্যাঁ, তাই কবি বলেছেন, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্রি, দিন রাত সর্বক্ষণ কিন্তু আমরা এই শিক্ষার সাথে জড়িত রয়েছি। একবারে শেষের দিকে কবি বলেছেন, শেষ করেছেন এইভাবে যে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি যে সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কারো কি সন্দেহ রয়েছে যে এই পৃথিবীটা বিরাট একটা খাতা, বিরাট একটা বই, সেই পাঠ্য বই থেকে পাতায় পাতায় কিন্তু শিক্ষা গ্রহণ করতেছি, আমরা শিখছি সেই সব কৌতূহলে। আমরা কিন্তু প্রকৃতির কাছ থেকে যেই জিনিসগুলি শিখতেছি সেটা কৌতূহলই শিখতেছি, এতে কোনো সন্দেহ নেই। এই যে অনলাইনের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করতেছো, কোনো সন্দেহ আছে? নাই। এই যে আমরা এই কবিতার মধ্যে প্রথম থেকে একবারে শারীরিক দিক দিয়ে কবি এখানে প্রকৃতিকে সবার ছাত্র হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো এভাবেই তিনি বলতেছেন যে কারো সন্দেহ নেই যে আমরা প্রকৃতির কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করছি এবং প্রকৃতির ছাত্র আমরা সবাই। তো বন্ধুরা, আমরা যে কবিতাটি পড়লাম প্রথম থেকে শেষ পর্যন্ত কবি কিন্তু তোমাদের কাছে একটাই মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন যে আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি প্রকৃতি নিঃস্বার্থভাবে, প্রকৃতির কাছে গিয়ে আমরা যে তাদের কাছ থেকে যে শিক্ষাটা পাচ্ছি, সেই নৈতিকতা শিক্ষা আমাকে ওইভাবে শিক্ষিত হতে হবে। আমাদের মন কি উদার থাকতে হবে, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। সেই নৈতিকতা শিক্ষার উপর ভিত্তি করে, নৈতিকতা শিক্ষার উপর জোর দিয়েই কিন্তু কবি এই কবিতাটি তোমাদের মাঝে নিয়ে এসেছেন। তো বন্ধুরা, আমরা যদি এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মূল অংশের দিকে তাকাই, মূল ভাবের দিকে যদি তাকাই, যদি দেখি যে প্রথম থেকে শেষে কবি আমাদের জন্য কি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এরকম আমরা দেখব যে আমরা জন্মগতভাবে বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর কিন্তু নির্ভরশীল। আমরা কিন্তু এই প্রকৃতির বাইরে না, প্রকৃতি ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। কারণ এই প্রকৃতি থেকেই কিন্তু আমরা পরতে পরতে শিক্ষা গ্রহণ করছি এবং সেই প্রকৃতির শিক্ষাটাই প্রকৃত শিক্ষা হিসাবে কিন্তু আমরা একটা বড় সহায়ক কিংবা বড় নিয়ামক। হ্যাঁ, এটা প্রথম দিকে বলছিল যে কি আকাশের যে সীমা, হ্যাঁ, আকাশ থেকে আমরা কি শিক্ষাটা নিয়েছি? উদার হতে শিক্ষা নিয়েছি। আমরা উদারতা সেখান থেকে শিখেছি। মাটি থেকে কি শিক্ষা গ্রহণ করেছি? যে সে সহ্য করার ক্ষমতা তার রয়েছে। ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল, দুঃখিত। তো আমরা এই কবিতা থেকে শিখলাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিনিয়তই কি শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষাটা শুধু বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না, সেই শিক্ষাটা আসবে প্রকৃতি থেকে। আমরা প্রকৃতির পরতে পরতে শিক্ষা লুকিয়ে আছে, সেইখান থেকে কিন্তু আমরা আহরণ করতেছি শিক্ষা। আর কবি এখানেই বলতেছেন যে সবার আমি ছাত্র। যাই হোক, আমরা মূল্যায়নের দিকে যাই কিছু, যে সুনির্মল বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই তোমরা মনে রেখেছ, 1902 খ্রিস্টাব্দে। সুনির্মল বসু কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বিহারে। 3 নম্বর, মন্ত্রণা শব্দের অর্থ কি? উপদেশ। কত খ্রিস্টাব্দে সুনির্মল বসু মৃত্যুবরণ করেন? 1957 সালে। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমার পরিচিত একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি সম্পর্কে লেখো।
কারণ আমরা এখানে শিক্ষাটা গ্রহণ করেছি, মূল উদ্দেশ্যটাই ছিল নৈতিকতা শিক্ষা, সৎ হতে শিক্ষা কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে গ্রহণ করেছি। তো এই এই বাড়ি কাজটা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। যাই হোক, আজকে আমার এই ক্লাস থেকে আমি সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার পূর্বে সকলকেই আবারও স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো নতুন কোনো গল্প কিংবা কবিতা নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।